হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা, রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রার প্রথম মডেল কোশ্চেনটা তোমরা সবাই জানো। এবারের যে প্রশ্ন হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নটা কিন্তু নাম্বারের পরিবর্তন হচ্ছে। গতবারে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষাটা হয়েছিল 15 নম্বরের, এখন সেটা হবে 30 নম্বরের, ডবল হচ্ছে। তো প্রথম প্রশ্ন দেখো, একের দাগের যে প্রশ্নগুলো আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি আছে 2.25 টাকা 9 টাকার কত পার্সেন্ট? 2.25 টাকা 9 টাকার ক পার্সেন্ট? তো কীভাবে করব না, আমরা জানি যেটা বলবে সেটা হবে ওপরে 2.25, আর যত টাকার মধ্যে বলবে সেটা নিচে হবে। কেন না, ধরো তুমি বললে 9-এর মধ্যে 2 পেয়েছো, তাহলে কেমন লেগে 2/9, সেই জন্য তাহলে 9-এর মধ্যে 2.25, তাহলে এটা 9টা নিচে, ওপরে এটা, ইন্টু পার্সেন্ট যেতে বলেছে তাহলে ইন্টু 100%। এইবার 100 দিয়ে গুণ করলে আমরা জানি কি, 100 দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে দুঘর সরে যায়। একে পেটে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা দুঘর সরে যাবে, তাহলে কত হবে? 225, 225/9% হবে। ঠিক আছে, এবার 225কে 9 দিয়ে ভাগ করলে কত হয় না 25 হবে। হ্যাঁ, 9×25 225, তাহলে 25% উত্তর হয়ে গেল। ঠিক আছে, তোমরা 25-এর নামটা কিন্তু মুখস্থ রাখবে, দেখবে অনেক কাজে লাগবে। 2 নম্বর কোশ্চেন, ফাঁকা ঘর পূর্ণ করো। একটা শূন্যস্থান ইন্টু -1 + 9 = 0। তাহলে শূন্যস্থান, প্রথমে আছে শূন্যস্থান ইন্টু -1 + 9 = 0। তাহলে আমরা জানি 0 হয় কখন না, দুটো রাশির মানটা একই কিন্তু চিহ্নটা আলাদা হলে সেটা 0 হয়। তার মানে +9 আছে, তার সঙ্গে -9 যোগ করলে তবে 0 হবে। তাহলে -9 কী করে হবে? এদিকে এই পার্টটা -9 কী করে হবে না, -1 আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে নিশ্চয়ই এখানটা 9 যদি বসাই, 9 বসাই, তাহলে 9 × -1 মানে +9 × -1 -9 হবে, তাহলে -9 +9 কত 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হবে +9। ঠিক আছে, 3 নম্বর দেখো, ছয় 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 গুণ মানে 6⁻7 আছে, এর ঘাত ও নিধান কত? এই জিনিসটা জানতে হবে তোমার। 7-এ শুরু হচ্ছে, এটা সূচকে 6⁻7 লেখা আছে, এখানে নিচে যে পার্টটা থাকে এটা বলে এটা বলে নিধান। হ্যাঁ, এটা বলে নিধান, মানে 6টা হচ্ছে নিধান। নিধান বা ইংরেজিতে বলে বেস, BASE, বেস। আর ওপরে যেটা অংশ আছে এটাকে বলা হয় ঘাত বা সূচক, অনেকগুলো নাম আছে, যেটা তোমাকে বলবে সূচক, বা ইংরেজি বলে পাওয়ার, অথবা ইন্ডেক্স বলে, ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স। হ্যাঁ, এতগুলো নাম আছে। তাহলে মাথার অংশটা যেটা থাকে সেটা বলে সূচক বা ঘাত বা পাওয়ার, আর নিচেটা হচ্ছে নিধান। তাহলে এখানে প্রশ্ন করেছে এটা ঘাত কত নিধান কত, তাহলে ঘাত 7, আর নিধান হচ্ছে 6। পরে কোশ্চেন দেখো, 16 × 16 × 16, 3টে 16 লেখা আছে, 2-এর ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করব, প্রথমে 16 × 16 × 16, 3টে 16 লিখলাম। ঠিক আছে, এবার একটা 16 মানে কয়, 16-এর মধ্যে কটা 2 আছে, 16কে যদি উৎপাদকে ভাঙি, 2-এর উৎপাদকে, মৌলিক উৎপাদকে, তাহলে 2⁴ হবে, 4টে 2 গুণ করলে 16 হয়। আবার এটাকে ভাঙলে 2⁴ হবে, ইন্টু এটাও 2⁴ হলো। এইবার আমরা জানি সূচকের নিয়মে যে গুণ করলে যদি বেসটা একই থাকে, নিধানটা একই থাকে, তাহলে কী হবে, পাওয়ারটা যোগ হবে, ঘাতটা যোগ হবে। তাহলে বেসটা 3টেতেই 2 আছে, নিধানটা 2 আছে, তাহলে পাওয়ারগুলো 4 + 4 + 4, মানে কথা হবে 4×3 = 12, তাহলে 2⁻12, তাহলে 2-এর ঘাতের আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। 15 PQ 21Q, 15 PQ 21Q। তাহলে কী করব না, অনুপাতের দুদিকে আমরা জানি যে দুটো পদ আছে, একটা প্রথম পদের দ্বিতীয় পদ, দুটো পদকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে, শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতটা একই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3×5 = 15, এটা কত হবে 3×7 = 21। আর যদি কিউ দিয়ে ভাগ করি, তাহলে কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত এখানে 5p/7। ঠিক আছে, অ্যান্সার হবে 5p/7 হয়ে গেল। তারপরে দেখো 6 নম্বরে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। x, y এবং z ক্রমিক সমানুপাতি হলে কোনটা সমান হবে? ঠিক আছে, x, y, z ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি জিনিসটা তোমাদের সমানুপাত আছে কী করে না, ধরো ABC ক্রমিক সমানুপাতি আছে 3টে, ABC, তাহলে কী হবে, এদের ধর্মটা কি না, A/B সমান হবে B/C, A/B সমান B/C, এটা ধর্ম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় হবে। তাহলে এখানে কী দেওয়া আছে, x, y, z দেওয়া আছে, x, y, z আছে, x, y, z, তাহলে কী হবে না, x/y সমান কত হবে, y/z। তার মানে কী হবে, কোনাকুনি গুণ করলে y, বজ্র গুণ করলে কী হবে, y² সমান xz, y² সমান xz, এই অ্যান্সারটা হবে। তাহলে y² সমান xz, অপশন দেখবে বি এর অপশান আছে y² সমান xz। পরে কোশ্চেন, 5 × 6 -6x² y, 5 - 6x² y² + 6xy সংখ্যামালায় x² সহগ কত? তাহলে সহগ মানে কি, সহগ জিনিসটা ইংরেজি বলে কোফিসিয়েন্ট।
সহগ জিনিসটা কিন্তু সঙ্গে, সহগ মানে সঙ্গে যে থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে বাংলা ভাষাটা সঙ্গে যে থাকে। তাহলে রাশিটা আমি লিখছি আগে 5 - 6x² y² প্লাস 6x², ঠিক আছে, সংখ্যা মানে x²। তাহলে x² কোথায় আছে দেখবো প্রথম, এই গোটা 3টে পদ আছে মোট, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ত্রিপদী আছে একটা, x² এখানে আছে। তাহলে x² সহগ কত হবে না, x² সঙ্গে যেটা আছে, x² সঙ্গে কে আছে না, আগে পরে কিছু না, x² সঙ্গে গুণের আকারে যারা থাকবে। তাহলে x² সঙ্গে কি আকার আছে, -6 আছে, 6টা শুধু 6 বললে হবে না, মাইনাস চিহ্ন সহ বলতে -6 আর কি আছে y² আছে। তাহলে x² সহগ কত হবে -6y², বুঝতে পারলে, x² সহগ হবে -6y²। আবার বলছি x² সঙ্গে যারা আছে মানে লেফটে আছে বা গুণের সঙ্গে গুণে আছে, হ্যাঁ, যোগ বিয়োগ থাকলে হবে না, এর সঙ্গে গুণে যেগুলো আছে সেগুলো হচ্ছে তার সহগ। তাহলে x² সঙ্গে কি আছে -6 এবং y², তাহলে -6y² সহগ হয়ে গেল। পরে কোশ্চেন দেখো, পাশের চিত্রে কোন বিএসি ও কোন এবিসির অনুপাত কত, বিএসি আর এবিসি, বিএসি এবিসি। তাহলে একটা ছবি আছে, ছবিটা আঁকছি, আবার এখানে খাতায় আঁকবে তোমরাও, হ্যাঁ, বা এখানে এবিসি আছে। অঙ্ক করার সময় সবসময় যদি ছবি দরকার হয় ছবিটা সঙ্গে সঙ্গে এঁকে ফেলবে। এটা 50 ডিগ্রি দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজের সঙ্গে সঙ্গে ভাবতে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে 50 আর 60 কত হচ্ছে 110। তাহলে 110 আর কত দিলে 180 হবে 70, তাহলে নিশ্চয়ই 70 হবে, শর্ট কোশ্চেন। তাহলে তৃতীয় কোণটি হচ্ছে, তার মানে কোণ লিখবে, কোণ এবিসি কত হচ্ছে, তাহলে এবিসি সমান 70 ডিগ্রি। যদি একটু বড় কোশ্চেন থাকে তাহলে লিখতে হবে যে 180 - 50 + 60 তোমার 70 ডিগ্রি। এবার অনুপাতটা বলছে বিএসি যুক্ত, লিখবে এরকম, অ্যাঙ্গেল বিএসি ইজ টু অ্যাঙ্গেল এবিসি কত হবে। তাহলে বিএসি কত, বিএসি মানে মাথার কোণটা 50, তাহলে 50 ইজ টু 70। খেয়াল রাখবে এখানে কিন্তু কোনো একক লিখবে না, 50 ডিগ্রি লেখার দরকার নেই, 50 ইজ টু 70, তার মানে 0 0 কেটে যাচ্ছে, 10 দিয়ে কাটছে, মানে 5 ইজ টু 7, অ্যান্সার হলো 5 ইজ টু 7 হয়ে গেল। পরে কোশ্চেন দেখো, 2-এর দাগের এবার কোশ্চেন, 1-এর দাগে সব কোশ্চেন মনে হয়ে গেল। 4 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রোমিয়াম লাগবে। এটা অনুপাতের নিয়মে করতে পারো, খুব সহজে হবে। 2-এর দাগের এক একটা, তাহলে কী লিখবে, স্টেনলেস স্টিল এগিয়ে লিখবে, স্টেনলেস স্টিল, স্টেইনলেস স্টিল, আর একদিকে ইজ টু, একদিকে লিখবে ক্রোমিয়াম, ঠিক আছে। তাহলে প্রথমে বলেছি কত, 6, প্রথম বলা আছে 6 কিগ্রা স্টিল নেবে, 6 কিগ্রা হলে এটা কত হবে লাগবে 720 গ্রাম, ঠিক আছে, এটা 6 কিগ্রা হলে 720 গ্রাম। আর এটা 11 কিগ্রা হলে এটা কত লাগবে, তাহলে এটা এক্স ধরছি, ধরি এক্স কিগ্রা। তাহলে এখানে স্টেনলেস স্টিলের সঙ্গে ক্রোমিয়ামটা কী সম্পর্ক, সরল সম্পর্ক হবে, হ্যাঁ, সরল সম্পর্ক বা সরল অনুপাতে আছে। তাহলে কী হবে না 6/11, মানে 6 ইজ টু, যদি অনুপাতের আকারে লিখি প্রথমে 6 ইজ টু 11 সমান কত হবে 720 ইজ টু এক্স, ঠিক আছে। তাহলে 6/11, 6/11 সমান কত হবে 720/x, ঠিক আছে। এবার দেখো এটা ক্যালকুলেশনটা কত সুন্দর করবে, এখানে এরকম যখন আকারে থাকবে a/b সমান c/d ফর্মে থাকবে, তখন তোমরা এই উপরের সঙ্গে উপরে কাটতে পারো, নিচের সঙ্গে নিচে কাটতে পারো, হ্যাঁ, কাটবে। তাহলে 6 দিয়ে কাটলে 6 একে 6, 6 12 72, তাহলে এখানে হচ্ছে 120, কোনাকুনি গুণ করে দাও, তাহলে x ইন্টু 1, তার মানে x সমান, একবার পেয়ে যাবো উত্তর, x সমান 120 ইন্টু 11, তাহলে 11 12 কত হয় 132, 132 সরি 132, তার সঙ্গে এই শূন্যটা বসবে, তাহলে 1320, অ্যান্সার হয়ে গেল 1320, ঠিক আছে। পরে দেখো নেক্সট, তারপরটা আসছি, তাহলে অ্যান্সারটা 1320 গ্রাম লিখবে, 1320 গ্রাম, হ্যাঁ, লিখে দিচ্ছি, মানে ক্রোমিয়াম লাগবে, ক্রোমিয়াম লাগবে 1320 গ্রাম, 1320 গ্রাম। এটাকে যদি কেজি করতে বলে উত্তরে দেখবে 1 কেজি আছে, তাহলে 1 কিগ্রা, 1 কিগ্রা 320 গ্রাম হবে, বুঝতে পারলে, ভয় কিছু নাই, মানে গ্রামটাকে গ্রাম রেখে দিলে উত্তর 2 নম্বর পুরো নম্বর পাবে, হ্যাঁ। ক্রোমিয়াম লাগবে 1320 গ্রাম, কোনো একক এখানে চাইনি যে কি এককে লিখতে হবে। আর যদি বলে যে কেজি করতে, তাহলে 1 কেজি, মানে একক এখানে কত হচ্ছে গ্রাম থেকে কেজি, মানে 10,000 দিয়ে ভাগ করতে হয়, হেক্টো ডেকা গ্রাম মানে 3 ঘর, সেই জন্য 1 কেজি, মানে এখানে 10 মিটার হবে 1 কেজি 320 গ্রাম। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলা হয়েছে তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, তোমার শ্রেণীতে মোট ছাত্রীর সংখ্যা 60 জন হলে আজ কতজন উপস্থিত হয়েছে। তাহলে 30% এসেছে, হ্যাঁ, এবং মোট ছাত্র হচ্ছে ছাত্রী হচ্ছে 60 জন, তার মধ্যে 30% এসেছে, তাহলে কতজন এসেছে। তাহলে 2-এর দাগে 2-এর অঙ্ক, মোট ছাত্রী, এগুলো লিখে করবে একটু, 2 নম্বর আছে মোট ছাত্রী কত 60 জন,
তাহলে উপস্থিত হয়েছে কত না 30% সমান কত হবে না 30% মানে কি যে যতগুলো আছে তার মধ্যে 30%, তাহলে 60 ইন্টু 30% মানে 30/100, 100-র মধ্যে 30, তাহলে 30/100 করলাম এত জন। এবার কাটাকাটি দেখো, ওপরে শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো আর এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, তাহলে কত থাকছে 3 6 18, 18 জন ছাত্রী উপস্থিত হয়েছে সেদিন। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরে আসছে, দেখো 3 নম্বর কী বলেছে, প্রশ্নটা আগে আমরা নিয়ে আসছি এখানে তোমাদের সামনে। মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, কটা ছিল 10টি প্রশ্ন। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পাচ্ছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর পাচ্ছে। তাহলে মিলন 6টি প্রশ্নের সঠিক উত্তর করেছে, বাকি 4টি প্রশ্ন ভুল করেছে, মিলন কত নম্বর পেল? খুব সুন্দর অঙ্ক, দেখো 6টা ঠিক করেছে, 4টে ভুল করেছে 10টার মধ্যে। তাহলে মোট নম্বর পাবে, একবার লিখতে পারো তুমি, মোট নম্বর পাবে, মোট নম্বর পাবে কত পাবে না 6টা ঠিক করে, তাহলে 6 ইন্টু ঠিক করার জন্য কত করে 5 করে, তাহলে 6 ইন্টু 5, বুঝতে পারলে, প্লাস কটা ভুল করেছে, 4টে ভুল করেছে, কত করে পাচ্ছে 4 ইন্টু -2 করে পাচ্ছে, বুঝতে পারলে। তাহলে 6টা ঠিক করেছে, তাদের 5 করে পাচ্ছে, 6 ইন্টু 5 গুণ করতে হয়, আর 4টে ভুল করেছে তাদের -2 পাচ্ছে। তাহলে মোট কত পাচ্ছে না 5 6 30 পেলো এখানে, আর এখানে কত পাচ্ছে 4 2 8, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 8, তাহলে 30 থেকে 8 বাদ যাবে। এখানে আমরা বীজগণিতের নিয়মে করবো, 30 থেকে 8 বিয়োগ করলে কত হবে না 22 হবে, তাহলে 22 পাচ্ছে সে, তাহলে সে পাবে 22 নম্বর, মোট নম্বর পাবে 22, অ্যান্সার হয়ে গেল পুরো, একদম পুরো নম্বর পেয়ে যাবে। পরে কোশ্চেন দেখো 4 নম্বর, নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্য অনুপাত লেখো। মিশ্র অনুপাত নিশ্চয়ই জানো, যদি না জানো জেনে নাও, ভালো করে সুন্দর করে জেনে নাও যে মিশ্র অনুপাত কাকে বলে। প্রথম হচ্ছে অনুপাতগুলো লিখছি 8:6, তারপরে দেওয়া আছে কত 3:6, আর একটা হচ্ছে 3:6, আর একটা হচ্ছে 26:13, 26:13, এই 3টে অনুপাতকে মিশ্র অনুপাত। 3টে মিশ্র অনুপাত করতে গেলে মিনিমাম 2টো অনুপাত লাগবে, 2-এর বেশি হতে পারে, তাহলে এখানে 3টে আছে, তো মিশ্র করলে মেশানো হচ্ছে, 2টো অনুপাতকে মেশানো হচ্ছে। তো এর নিয়ম কি না, এর যে পূর্বপদগুলো আছে, পূর্বপদগুলো 3টে অনুপাতের পূর্বপদগুলো একটা দিকে থাকবে, মানে এর নতুন যে অনুপাতটা তৈরি হবে লিখবে এদের মিশ্র অনুপাত, হ্যাঁ এদের মিশ্র অনুপাত, এই উত্তরটা লিখবে এদের মিশ্র অনুপাত, মানে প্রথম অনুপাতগুলো লিখলে তারপরে লিখবে এদের মিশ্র অনুপাত সমান, তাহলে 8 ইন্টু প্রথম অনুপাতটার পূর্বপদ 8, দ্বিতীয় অনুপাতটার পূর্বপদ 3, ইন্টু তৃতীয় অনুপাত হচ্ছে 26, তাহলে এটা একটা দলে থাকলো, এটা ব্র্যাকেট দিয়ে দাও, ইজ টু কত না দ্বিতীয়টা যেটা আছে 6 ইন্টু 13 চলে এলো। এবার দেখো এইটা একটা পদ, এটা একটা পদ, নতুন অনুপাতটার এটা একটা পদ, এটা একটা পদ, এটা পূর্বপদ, এটা উত্তর পদ। এবার কাটাকাটি করো, 13 দিয়ে কাটছে, দেখো 13 নাম তো সবসময় মুখস্থ রাখবে, 13 একে 13, 13 দুগুণে 26, নাম তো অবশ্যই ভালো করে মুখস্থ রাখবে। কাটলো, আবার দেখো এই 3 2 6 কাটছে, এই 2-এর সঙ্গে এই 2 কেটে দাও, ঝামেলা মিটিয়ে দাও, থাকছে কত 8 আর 6 থাকছে এখানে, তাহলে আবার 2 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, আর এটা 3 দুগুণে 6, তাহলে 4:3 থাকছে, 4:3, তাহলে এটা কী অনুপাত না পূর্বপদটা উত্তরপদের থেকে বড়, তাহলে পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ হলে কী হয়, এটা হচ্ছে গুরু অনুপাত, এটা হবে একটা গুরু অনুপাত। এখানে বলে রাখি, যদি এটা ছোট হয়, পূর্বপদটা ছোট উত্তরপদটা বড় হয়, তাহলে হবে লঘু অনুপাত, আর যদি দুটোই সমান হয় তাহলে সেটা হবে সাম্যানুপাত। তাহলে যেহেতু পূর্বপদটা বড় আছে তাহলে এটা হলো গুরু অনুপাত। পরে কোশ্চেন আসছি, দেখো কোশ্চেন বলেছে তিনটি সংখ্যা ক্রমিক অনুপাতে রয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যা যথাক্রমে 8 ও 4.5 হলে মধ্য সমানুপাতিটা কত হবে। ঠিক আছে, তো আবার একটা এরকম একটা কোশ্চেন ছিল আগে, 3টে ক্রমিক সমানুপাতি হলে কেমন হয়। তো এখানে বলেছে মধ্য সমানুপাতি, তাহলে প্রথমেই ধরে নেব, মধ্য সমানুপাতি সমান এক্স। ঠিক আছে, তাহলে মাঝে এক্স আছে, ঠিক আছে, ধারে দুটো দেওয়া আছে, প্রথম আর তৃতীয় দেওয়া আছে 8 আর 4.5, তাহলে লিখে ফেলছি, দেখো পটাপট 8 প্রথমটা, দ্বিতীয়টা আমরা ধরে নিচ্ছি এক্স লিখলাম, এটা হচ্ছে 4.5, 3টে লিখে ফেললাম। নিয়ম কি বলেছিলাম একটু আগে একটা প্রশ্নে বলেছি যে প্রথম বাই দ্বিতীয়, তাহলে 8/x সমান কী হবে x/4.5, 4.5, তাহলে কোনাকুনি গুণ করো, বজ্রের গুণ করতে হবে, এক্সে যেটা বার করতে হবে সেই গুণটা আগে করবে, এটাও করা যাবে এটাও করা যাবে, ঠিক আছে, যেটা আমার দরকার সেটা আগে করবো, তাহলে সুবিধা হবে। এক্স ইন্টু এক্স কত হবে x² সমান 8 ইন্টু 4.5, ঠিক আছে, তাহলে বা আরেকটা গুণটা করবো, x² সমান কত হবে, এটা 5 4টে 40, হাজার হলো 4, 4টে 32 আর 4 36, তাহলে একটা দশমিক পর একটা পর হবে, দশমিকটা পর শূন্য বসলে শূন্যটা কেটে যাবে 36,
তাহলে এক্স স্কোয়ার সমান 36। তাহলে এক্স সমান কত হবে না 36 বর্গমূল কী হতে হবে +36 হতে পারে -36 হতে পারে ±√36 মানে +−6। তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে +−6। বুঝতে পারলে কেন +−6 হচ্ছে একটু বলে দিই তোমাদের। +6 বর্গ কত হচ্ছে +6 বর্গ হচ্ছে 36, আবার -6 বর্গ 36। তাহলে +6 বর্গ 36 -6 বর্গ 36, মাইনাস মানে প্লাস। তাহলে দুটোরই বর্গ হচ্ছে 36, তাহলে বর্গের উল্টো কি বর্গমূল, তাহলে নিশ্চয়ই 36 বর্গমূল +6 হতে পারে -6 হতে পারে। এটা তোমার বোঝাবার জন্য বললাম, এটা তোমার পরীক্ষা হলে করতে হবে না, এই পর্যন্ত করলেই তুমি নাম্বার পেয়ে যাবে। পরের কোশ্চেন আসি, দেখো বলেছে একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলো, জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে? তাহলে এখন এই মুহূর্তে কত আছে, এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো এখানে করছি 6 নম্বর কোশ্চেনটা। তাহলে এখন কি আছে, এখন হচ্ছে মালাই জবা আছে 45টি, জবা আছে 45টি আর গাঁদা আছে 60টি। তাহলে জবা এখন লিখবে, এখন জবা সমান 45, গাঁদা সমান 60, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার বলেছে মালায় আরও 5টি জবা ফুল যোগ করা আছে। তাহলে নতুন জবা মানে মোট জবা বা পরিবর্তিত জবা ফুল, পরিবর্তিত জবা ফুলের সংখ্যা, জবা ফুলের সংখ্যা এতটি লিখে দিই, 45টি, এটা 60টি। তাহলে এখন জবা ফুল কত হবে পরিবর্তিত, 45 + 5 কত হবে 50। তাহলে এখন অনুপাত হবে, এখন জবা ইজ টু গাঁদা কত হবে না 50:60। বুঝতে পারলে? তাহলে 0 কেটে আছে 5:6। সহজ কোশ্চেন, 50:6 5:6 হয়ে গেল। এবার পরের কোশ্চেন দেখো 3 দাগের বলেছে মান নির্ণয় করো, ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে। এটা সূচকের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এরকম অঙ্ক পড়বে, তোমাদের পড়ার সম্ভাবনা খুবই বেশি। তো কেমন করবে অঙ্কটা, প্রথমে অঙ্কটা লিখবে, 3 দাগের অঙ্কের প্রশ্নের নম্বর আগে লিখবে অবশ্যই। কত নম্বর দেখো, 10-এর কিউব ইন্টু 10-এর কিউব ইন্টু 10⁴, 10⁴, 10-এর কিউব 10⁴, আর নিচে আছে তোমার 2⁵, 5⁴, 2⁵ ইন্টু 5⁴, ঠিক আছে। তো এখানে প্রথম হচ্ছে দেখো ওপরে যে 10 আছে আর নিচে কত আছে 2 আর 5 আছে, মানে নিধান হচ্ছে 10 ওপরে দুটোতেই, আর নিচে 2 আছে এবং 5 আছে। তো 10কে উৎপাদক কী ভাঙলে কী হবে, 2 আর 5 আসবে। তাহলে সেটাই আমরা করবো। তার আগে আমরা 10টাকে আগে, যেহেতু দুটো 10 দেওয়া আছে, এটাকে একটা করে নেবো। তাহলে একটা করলে কি, দুটো নিধান যদি একই হয় আমরা জানি যে পাওয়ারটা যোগ হবে, 4 আর 3 7 হয়ে গেল। আর নিচে এটা এখন আপাতত আনচেঞ্জ রাখছি, 2⁵ ইন্টু 5⁴। এবার দেখো এই যে 10টা ছিল, 10টাকে এবার ভাঙছি, 10টাকে ভাঙলে 2 × 5, তাহলে 2⁷ ইন্টু কত হবে 5⁷, বুঝতে পারলে না, 2 × 5 = 10 হয়। তাহলে 2 × 5-এর পাওয়ার হচ্ছে 7, তাহলে 2-এর পাওয়ারও 7, 5-এর পাওয়ারও 7 হয়ে গেল। আর নিচে যেটা লিখলাম এখনও পর্যন্ত ওইটাই লিখছি, 2⁵ ইন্টু 5⁴। এবার সূচক নিয়ম কি বলছে না, যখন বাই হবে ভাগ হবে তখন নিধানটা যদি একই থাকে তখন পাওয়ারটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে 2 কত হবে না, 7 থেকে 5 বিয়োগ হবে কত হবে 2, ইন্টু এটা 5 কত হবে 7 থেকে 4 বিয়োগ কত হবে 3 হবে। এটা চলে আসছে 2 মানে কত, 2 2, 2 2 4, 5 × 5 × 5, 3টে 5-এর গুণ 125 হবে। 125কে 4 দিয়ে গুণ, 4 100 400, 4 500 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে 500 অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেখো, এটা অথবা দেওয়া আছে 3-এর একের সঙ্গে অথবা, যে কোনো একটা করবে তোমরা পরীক্ষায়। তো এখানে সবগুলো আমরা তোমাকে করতে হবে, তুমি যদি প্র্যাকটিস করছো এখন তোমাকে সব করতে হবে। তাহলে এটা কি করবো আমরা, এটা কি করবো দেখো, এখানে নিধান আছে কি, নিধান আছে 2 3 ওপরে, আর নিচে 3 6 আছে, 6কে ভাঙলে 3 × 2 আসবে। তাহলে সেটাই আমরা করব। তার আগে আমরা যদি সুযোগ পাই কাজটা এগিয়ে রাখবো, 2⁵ লিখলাম, কিন্তু দেখো 3⁵ এখানে 9 আছে, এখানে 3⁶ আছে। তাহলে কি হবে 3⁵, এটা তুমি দেখে দিতে পারো যে 9 - 6, 9 - 6 করে দিলাম। আর এই 6টাকে ভাঙলে কী হবে, 2 × 3 ভেঙে দাও, 2 × 3⁵ করলাম, একটু ভেঙে করছি এটা। তাহলে এটা কী হচ্ছে 2⁵ থাকলো ওপরে, ইন্টু 3⁵ কত হবে, 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে 3, 3⁵। নিচে দেখো ব্র্যাকেট দেওয়া আছে, তার মাথায় পাওয়ারে 3 আছে, তাহলে এও পাবে 2⁵ ইন্টু 3⁵। তাহলে দেখো এর সঙ্গে এটা কেটে গেল, এর সঙ্গে এটা কেটে গেল, কত হবে, ওপর নিচে কাটলে 1 হবে। খেয়াল লাগবে কিন্তু ওপর নিচে কেটে যেন 0 করে দিও না, যদি পাশাপাশি কাটে 0 হয়, মানে ধরো
5 বা বোঝাচ্ছি তোমাকে এ মাইনাস এ তোমরা কেটে দাও, অনেক সময় এ কেটে গেল কত হবে 0 হবে, কারণ এ থেকে এ বিয়োগ করে 0 হলো এখানে, কিন্তু এ বাই এ কাটছে মানে একে এ দিয়ে ভাগ করছে কত হবে 1 হবে, কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি এবার। পরের কোশ্চেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x+1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তোমরা সবাই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান 2 হ্যাঁ, ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, অবশ্যই লিখি বর্গ একক। এইবার দৈর্ঘ্য কত দেওয়া আছে বসিয়ে দাও, 4x+1 আর এটা 3x আছে, 4x+1 ইন্টু 3x দিয়ে এককটা কী আছে এখানে মিটার, তাহলে বর্গ মিটার হবে, বর্গ মি বা মিটার লিখে দাও, গুণ করে দাও। গুণ তোমরা শিখেছো নিশ্চয়ই, আবার বলছি গুণ করতে হলে কেমন করতে হয়, প্রথম এটার সঙ্গে এটা গুণ মানে কি হচ্ছে না, প্রথম চিহ্নের গুণ দেখবে, হ্যাঁ প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যা সহগের গুণ, তারপরে চলরাশি গুণ, তাহলে চিহ্ন মানে প্লাসে প্লাস, তারপরে সংখ্যার গুণ মানে সংখ্যা সহগ 4 × 3, 3 4 12 লিখলে। এবার চলরাশি যেটা আছে এক্স ইন্টু এক্স, কত হবে এক্স ইন্টু মানে x² হবে, কারণ দুটো এক্স গুণ হচ্ছে, এক্সের পাওয়ারটা 1 + 1 2 হলো। এবার এটার সঙ্গে এটা গুণ, এটা প্লাস হবে, প্লাসে প্লাস 3 × 1 = 3 আর এক্স বসে গেল, তাহলে 12x² + 3x বর্গ মিটার হয়ে গেল উত্তর। বর্গ মি লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে? তাহলে এখনই করলাম এই অঙ্ক, হ্যাঁ সহজ অঙ্ক। তাহলে কি করবে, এটা তিনেরটা করবে যে বার করতে বলে কিছু প্রস্থ কত, প্রস্থ সমান কত হবে, তোমরা এখনই দেখেছো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ব্যাক করা শিখবে সবসময়, অঙ্কের ক্ষেত্রে ব্যাক করাটা খুবই দরকার। যে ব্যাকে কি আসতে পারে, ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ হবে, গুণ আছে এদিকে ভাগ হবে, প্রস্থ সমান কত হবে, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তাহলে প্রস্থ কত হবে, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। একটা অঙ্কের একটা প্রশ্নপত্রেই তুমি পেয়ে যাবে দুটো সূত্র, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ বা ক্ষেত্রফল বাই প্রস্থ লিখতে পারি, কিন্তু এটা একক হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থের একক হচ্ছে একক শুধু। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 8x² বর্গ একক, 8x², আর ভাজিত কত হচ্ছে এটা 4x। তাহলে ভাগ করছি, ভাগের সঙ্গে গুণের একই নিয়ম, হ্যাঁ মানে প্রথমে চিহ্নের প্লাসে প্লাস হবে, এবারে সংখ্যার ভাগ 8কে 4 দিয়ে ভাগ করে কত হবে 2, তারপরে চলরাশির ভাগ x² x দিয়ে ভাগ করছি, তাহলে কী হবে x² x দিয়ে ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হবে, শুধু x হবে, কারণ 2 আছে এখানে 1 আছে, 2 থেকে বিয়োগ করলে 2x, তাহলে 2x একক হবে। ঠিক আছে, এখানে একক লিখবে, 2x একক হয়ে গেল উত্তর তিনেরটা। 4 নম্বর দেখো, 4 নম্বরে বলা আছে যে -8x² + 8x + 1, দেখতে পাচ্ছ নিশ্চয়ই +1 এর সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যাবে। আবার বলছি, একটু আগে বললাম যে মানে অঙ্কের ক্ষেত্রে বিপরীত নিয়মটা আমাকে জানতে হবে, কত যোগ করলে বলেছে, তাহলে কি করতে হবে, ধরো বললে 2 এর সঙ্গে কত যোগ করলে আমি 9 পাবো, কত যোগ করলে 9 পাবো, তাহলে কী করে পট করে বলবো না, যোগের উল্টো কি বিয়োগ, যোগের বিপরীত, তাহলে বিয়োগ করে আমাকে দেখতে হবে, 9 থেকে 2 বিয়োগ করে দেখতে হবে, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 7 বসিয়ে দাও, দেখো 7 আর 2 কত হচ্ছে 9, মিলে যাচ্ছে। তাহলে এখানেও বলেছে যে এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো, তাহলে কি বললাম, কত যোগ করলে এটা পাবো, যেটা তাহলে কি করে বার করবো সেটা, না যেটা পাবো বলেছে তার থেকে এটা বিয়োগ করতে হবে, বুঝতে পারলে। তাহলে এটা তুমি করে দেখে নেবে যে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, অনেক সময় ভুল হয়ে যায় যে কোনটা বিয়োগ করবো, এরকম একটা টেস্ট করে দেখে নেবে, একটা উদাহরণ নিয়ে নেবে, 2 + ড্যাশ সমান 9, তাহলে কত বসবে এখানে, আমি কী করে 7টা পাচ্ছি না 9 থেকে 2 বিয়োগ করে। তাহলে এখানে আমি যেটা পাবো বলেছে, কত পাবো সেটা আগে লিখবো, এটা হচ্ছে -14x² প্লাস কত 11x - 3, এর থেকে বিয়োগ হবে মাইনাস কত বিয়োগ হবে, ব্র্যাকেট দেবে, বিয়োগ করলে অবশ্যই বিয়োগের পরে যে মানে যেটা বিয়োগ করছি সেটা ব্র্যাকেট দেবে, এই ব্র্যাকেটের মধ্যে কত লিখবে -8x² লিখলাম, তারপরে কত হচ্ছে +8x + 1। এবার বিয়োগের নিয়মটা কী দেখো, প্রথমে যে রাশিগুলো আছে সেগুলো পুরোপুরি হুবহু লিখে নাও, 14x² + 11x, এর থেকে বিয়োগ হবে মানে এখন রেডি হচ্ছে, এর সঙ্গে কে বিয়োগ হবে দেখি। এখানে কি করবে দেখো, ভালো করে খেয়াল করবে, এগুলো খুব ভালো করে শিখবে, যে বিয়োগ করার সময় এই বন্ধনী আছে, বন্ধনীর বাইরে একটা মাইনাস আছে, তার মানে এই মাইনাস দিয়ে এখানে গুণ হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে +8x², তারপরে মাইনাসের সঙ্গে প্লাস, প্লাস মাইনাসে -8x হবে, আবার মাইনাসে মাইনাসে এই প্লাস মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে -1 হবে, বুঝতে পারলে। আবার বলছি মাইনাস মাইনাসে প্লাস হলো, এটা মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হলো। এবার দেখো বীজগণিতের নিয়মটা কি, যোগ বিয়োগের, যেগুলো সদৃশ্য রাশি আছে, সদৃশ্য মানে চলরাশিটার সহগ ও সহ এক থাকবে, চলরাশি এখানে এক্স আছে কিন্তু সহগ আছে, দেখো x² আছে এখানে, তাহলে x² কোথায় আছে দেখবো, এখানে আছে, তার মানে এই দুটো হচ্ছে সদৃশ্য,
মানে চলরাশিটা সেম সহগ থাকবে, মানে সেম পাওয়ারে থাকবে, বুঝতে পারলে? তাহলে তাকে বলে সদৃশ্য। তাহলে এখানে এবার কি দেখবো না, এদের মধ্যে চিহ্নটা কি আছে। যদি চিহ্নটা একই থাকে তাহলে যোগ হবে, যদি চিহ্নটা আলাদা থাকে বিয়োগ করতে হবে। যদি চিহ্ন একই থাকে যোগ হবে এবং যে চিহ্ন সেটা বসবে। চিহ্ন আলাদা আছে -14 +8, দুটো চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যার চিহ্ন, এটা ভালো করে বুঝবে, বীজগণিতে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দুটো চিহ্ন যদি আলাদা হয় সদৃশ্য রাশির তাহলে তাদের মধ্যে বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করার পর যে চিহ্নটা মানে যে সংখ্যাটা বড় আছে তার চিহ্নটা হবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 8 আর 6 14, মানে 6 হবে, কিন্তু 14 বড়, যে 14 চিহ্ন মাইনাস, তাহলে -6x² হবে। এবার দেখো আর কি সদৃশ্য আছে, 11x আর হচ্ছে -8x, এটা 11x, এটা 8x, এদের চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ হবে। 11 থেকে 8 বিয়োগ করে কত হয়? 3x। তাহলে তিনটা চিহ্ন কী হবে? প্লাস হবে, কারণ 11টা বড় 8-এর থেকে, তাহলে +3x হলো, +3x। এবার কি পড়ে আছে? -3 -1, সবগুলো শিখে যাচ্ছে দেখো, -3 -1, দুটো চিহ্ন একই আছে। যখন দুটো চিহ্ন একই থাকবে তখন কী হবে? যোগ হবে এবং চিহ্ন যা আছে তাই থাকবে। 3-এর আগে 4, তাহলে -4 হবে। বুঝে গেলে? ভালো করে এটা শিখবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেলে, এত যোগ করতে হবে, ঠিক আছে? এর সঙ্গে উত্তরে লিখে দেবে যে এর সঙ্গে এত যোগ করলে এটা পাবো। এবার দেখো 4-এর দাগের 1-এরটা বলেছে, 4-এর দাগের 1-এর অঙ্কন আছে কিছু, অঙ্কনগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে খেয়াল করবে। দেখো কোশ্চেনটা বলেছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 কোণ আঁকতে হবে, চাঁদা ছাড়া, ঠিক আছে? তো আমি এখানে তোমাদের বোঝাবার জন্য পেন ব্যবহার করছি, পেন্সিল তোমরা ব্যবহার করবে, পেন্সিল কম্পাসে পেন ভরেছি, ঠিক আছে? তো এটা প্রথম কাজ যে তোমাকে পেন্সিল কম্পাসটা কেমন করবে, পেন্সিল কম্পাসটা এইভাবে রাখবে, এভাবে ধরবে যাতে এটার সঙ্গে সমান হয়, ঠিক আছে? এই পেনটার সঙ্গে এই কাঁটা, মানে পেন্সিলের সঙ্গে কাঁটাটা যেন সমান থাকে, মাথাটা যেন সমান অবস্থায় থাকে, ঠিক আছে? এরপরে শুরু করবে। তাহলে প্রথমে কী করবে, একটা রেখা টেনে নেবে, স্কেলটা বসাও, দিয়ে একটা রেখা টানবে, বুঝলে? একটা রেখা টেনে নাও, সরলরেখা টানলে। এবার এখানে একটা 90° কোণ আঁকবে, ঠিক আছে? 90° কোণ আঁকার স্টেপগুলো জানো সবাই। প্রথমে এখানে কাঁটাটা বসাবে একটা বিন্দুতে, দিয়ে পেন্সিল দিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবে, এটা বৃত্তচাপ আঁকো, একদম এতটা পর্যন্ত বাড়াবে, ঠিক আছে? এইবার এইখানে আবার কাঁটাটা বসাবে, দিয়ে এইখান থেকে এটা কাটলে কী হয় আমরা জানি, এটা 60° কোণ হলো, এটা হবে 60°। আবার যদি এখানে বসি আবার কাটে, আবার 60 হবে, আবার একটা 60 হবে, তার মানে 120 হবে। যদি 120 আঁকতে বলতো তাহলে এখান থেকে যোগ করলেই হয়ে যেত, যদি 60 বলে এখানে আঁকলেই হয়ে যাবে, কিন্তু বলেছে 75, তাহলে এখানে আমাকে 90 আঁকতে হবে আগে। তাহলে দেখো এইখানটা 90 আঁকতে হলে কী করতে হয় না, কী করে 90 আঁকার কনসেপ্টটা দেখো, এখানটা হচ্ছে 60, এখানটাও 60, তাহলে এই বৃত্তচাপটাকে যদি আমরা দুটো ভাগ করি তাহলে কী হবে? 30 হবে, 30 আর 60 কত হবে? 90। তো এই জন্য 90 পাওয়া যাচ্ছে এখান থেকে, এটাকে আমরা দুভাগ করবো। দুভাগ করতে গেলে কী হবে? দু প্রান্তে বসিয়ে কাটতে হবে। এই প্রান্তে বসিয়ে একবার কাটলাম, আবার এই প্রান্তে বসিয়ে এখানে কাটবে, এই প্রান্তে বসিয়ে এখানে কাটবে, বসাও ভালো করে। হ্যাঁ, এইখানটা ধরবে, মানে দিয়ে টানবে, এরকম টানলে এইবার এই বিন্দুটা যোগ করে দিলেই লম্বটি, মানে 90° হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করে দাও, বুঝতে পারলে? এটা 90° আঁকার নিয়ম, 90° এখানে আঁকতে হবে তোমাকে, 90° আঁকলাম। এবার দেখো তাহলে এইখান থেকে এই যে দাগটা আছে, এইখান থেকে এটা 60°, এখানটা কত তাহলে 30°, তাহলে 60 আর 30 90 হয়েছে। এইবার এই 30টাকে যদি আমরা দুভাগ করি, এই 30টা মানে এইখান থেকে এই চাপটা, এই চাপটা 30° চাপ, এটা দুভাগ করি, তাহলে কত? 30-এর মধ্যে 15 হবে, তাহলে 15 যদি নিই, 60 আর 15 কত? 75 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এইটাকে দুভাগ করো, এই অংশটা দুভাগ করতে হবে। কী করবে না, এইখানে দু প্রান্তে বসাবে, এই প্রান্তে বসিয়ে একবার কাটবে, এটা ছোটো করে নাও একটু, তারপরে যেমন অ্যাডজাস্ট করে নেবে, এখানে কাটলে, ঠিক আছে? আবার এই প্রান্তে বসাও, এই প্রান্তে বসিয়ে এখানে কাটো, ঠিক আছে? আবার এই দোকানে যদি না হয় এখানে আরেকবার বসাবে, এদিকে এখানে কাটবে। এবার যে কাটলো যে অংশটা, এইটাকে এবার যোগ করবো, এখান থেকে একদম শীর্ষবিন্দুতে চলে যাবো, মানে এখানে যোগ করবো, ঠিক আছে? এটার সঙ্গে এটা যোগ করে দাও, বুঝতে পারলে? তাহলে কী হলো আমার, তাহলে হয়ে গেল এটা, এই যে এই কোণটা, এটা হচ্ছে 75°, বুঝলে? নাম দিয়ে দেবে একটা, এখানে নাম দিয়ে দেবে এ, এখানে বি, এখানে সি, দিয়ে উত্তর লিখে দেবে যে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল ABC সমান 75°, হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে আবার বলছি, প্রথমে স্কেল একটা বসাবে, একটা দিয়ে সরলরেখা টানবে, দিয়ে একটা 90° কোণ আঁকবে, 90° কোণ আঁকার পর এই যে পার্টটা এখান থেকে এই পার্টটাকে দুভাগ করবে, দুভাগ করার জন্য এখানে বসিয়ে কাঁটাতে বসিয়ে এখানে কাটবে, এখানে কাটবে, যোগ করে দেবে, তাহলে 75 হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো কী আছে, পরের কোশ্চেন হচ্ছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কমার সাহায্যে 90° কোণ আঁকো। তাহলে এখনই দেখালাম তোমাকে, তোমরা নিজেরাই করে নেবে, এটা 90° কোণ আঁকতে পারবে। আর তাকে সমাধিখণ্ডিত করে বলেছে, কী করতে হবে সমাধিখণ্ডিত, তোমরা জানো যে এই যে 90° কোণটা, এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, করে নেবে তোমরা। 90° কোণ আঁকলে এবার কী করবে না, 90° কোণটা হচ্ছে এতটা, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এই চাপটা, ঠিক আছে? তো এই চাপটাকে যদি দুভাগ করতে হয় তাহলে এখানে বসাবে কাঁটাটা, এখানে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে এখানে, আবার এখানে কাঁটাটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবে, দিয়ে যেখানে ছেদ করবে ওইটা এর সঙ্গে যোগ করে দিলেই তোমার অর্ধেক হয়ে যাবে। তাহলে হয়ে গেল, নিজেরা করবে, তোমাদের কাজ থাকলো এটা।
পরের কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, স্কেল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। এটাও তোমরা করবে, তোমাদের কাজ দিলাম। প্রথমে কি করবে, এটার জন্য একটু শুধু বলে দিই, 90 ডিগ্রি আঁকার দরকার নেই, এখানে শুধু 60 আঁকলেই হবে। এটা করে দিচ্ছি, দেখো এখানে একটা দাগ টানলে, ঠিক আছে, দাগ টানার পর এখানে পেন্সিল কম্পাসটা এখানে বসাবে, বসিয়ে এটা একটু বড় করে নেবে চাপটা দিয়ে, এরকম একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে, এটা আঁকলাম। এরপরে যদি 60 আঁকতে গেলে কী করতে হয় না, এখানে এটা কেটে এটা করতে হয়, এটা, তাহলে এটা 60 হবে, এটা যোগ করলে 60 পেয়ে যাবে, কিন্তু যোগ করার দরকার নেই, আমাকে তো 60 বলেনি, 15 বলেছে, তাহলে এই প্রথমে আগে এইটাকে দুভাগ করবে, এই 60টাকে দুভাগ করলে কত হবে, 30 পাওয়া যাবে। তাহলে এটাকে দুভাগ করার জন্য কী হবে, এখানে একবার বসাবে, এখানে একবার বসাবে, এখানে বসালে কী হবে, এখানে বসালে বসিয়ে করছি দেখো, এখানে একটা টানবে, আবার এখানে বসিয়ে এখানে টানবে, তাহলে এটা কিন্তু আমাকে যোগ করতে হবে এখন আপাতত। তাহলে এটা যোগ করছি, এটা যোগ করলে কী হবে, এটার সঙ্গে এটা যোগ করো, ভালো করে কাঁটাটা বসাবার সময় এখানে পেন্সিলটা বসিয়ে না, পেন্সিলটা এখানে একবার বসাবে, এখানে এই ছেদবিন্দুটা একবার বসিয়ে দেখে নেবে, দিয়ে তারপর টানলাম, তাহলে এটা কত হলো, 30 ডিগ্রি হলো। এটাকে আবার অর্ধেক করতে হবে, অর্ধেক মানে কি, এই যে এই চাপটা এটা 30, তাহলে এখানে বসাবে একবার, এখানে কাটবে বৃত্তচাপ, এখানে বসিয়ে কাট দিয়ে যোগ করলেই তোমার 15 হয়ে যাবে। এটা নিজেরা করতে পারবে, তবুও বলে দিচ্ছি দেখো, এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, আবার এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ, ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলেই তোমার 15 ডিগ্রি কোণ হয়ে যাবে। দেখো এটা যোগ করে দিচ্ছি, তাহলে এর সঙ্গে যোগ করে দাও, তাহলে তোমার এবার নাম দিয়ে দাও সঙ্গে সঙ্গে, একটা এখানে পয়েন্ট দাও এ, এটা বি, এটা সি, আমরা এখানে করে দিলাম তোমার বোঝাবার জন্য, তুমি কিন্তু এই পরে এখানেও করবে না। হ্যাঁ, এই লিখবে অ্যাঙ্গেল এ বি সি সমান কত, 30 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি আঁকা শিখলে, 75 ডিগ্রি আঁকা শিখলে, 90 ডিগ্রি আঁকা তো শিখেছো। সকলকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ।